হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল শনিবার আর এখন ঘড়িতে বাজছে ওই ৮টা মতো। তো আজকে হাজব্যান্ডের ছেলের দুজনেরই ছুটি, ওদের ঈদের ছুটি পড়েছে। তো সেই জন্য তো ওরা স্কুল অফিসে যাবে না, তাই রান্নাবান্নারও সেরকম কোনো তাড়া নেই। আর সেই কারণেই দেরি করে ঘুম থেকে উঠেছি। তো প্রত্যেক দিনই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয়, তবে এই সারা সপ্তাহ এই ছুটির দিনের জন্য একটু অপেক্ষা করে থাকি যে কোন দিন একটু বেশি সময় ঘুমোবো বা কোন দিন এই সংসারের কাজকর্মগুলো একটু দেরি করে শুরু করব। তো আজকেও সেরকম একটা দিন ছিল। তো শনিবার করে তো ছেলের স্কুল ছুটি থাকেই, তবে সব স্যাটারডে কিন্তু হাজবেন্ডের ছুটি থাকে না। তবে ওই যে আজকে ঈদ, তো সেই কারণেই হচ্ছে হাজবেন্ডেরও ঈদের ছুটিটাই শনিবারে পড়েছে। তো গত সপ্তাহে তো সেকেন্ড স্যাটারডে ছিল, সেই জন্য হাজবেন্ডের তো এমনিতেই ছুটি ছিল। আর এই সপ্তাহে ঈদের কারণে এই স্যাটারডেটাও ছুটি পেয়ে গেল। তোর দুটো টানা ছুটি একসাথে হয়ে গেল। তো সেই কারণেই হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠা। তো তারপরে দেখো সকাল সকাল উঠে স্নান করার এই একটাই কারণ, সেটা হলো কি এই যে আমার ঠাকুর ঘরটা ক্লিন করতে হবে। তো এই যে বাড়িতে হচ্ছে বুধবার দিন ইলেকট্রিকের কাজ করা হয়েছিল, তো সেই সঙ্গে ঠাকুর ঘরেও কিছু কাজ করিয়ে নেওয়া হয়েছিল। তো ঠাকুর অন্য ঘরগুলো পরিষ্কার করে নিলেও না, ঠাকুর ঘরটা সেদিন আর আমার পরিষ্কার করা হয়নি। তো আজকেই ভাবলাম যে আজকে ভালো দিন আছে, একটু সময় করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। তো সেই কারণে স্নান না করে যেহেতু ঠাকুর ঘরে আসা যাবে না, তাই আর কি স্নান করে ঠাকুর ঘরে এলাম। আবার যে স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করে যে বাসি কাজগুলো সেরে তারপরে আবার পুজো দেবো, সেটাও তো হয় না। তো সেই জন্যই ভাবছি যে একবারে স্নান করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে একবারে পুজো দিয়ে তারপরে হচ্ছে ঠাকুর ঘর থেকে বেরোবো। এদিকে কিন্তু আমার ঘরদোর ঝাড় দেওয়া বাসি কাজ কিন্তু কিছুই হয়নি। তো ভাবলাম আগে স্নান পুজোটা সেরে নিই, যেহেতু আমার ঠাকুর ঘরটা সেপারেট। তো সেই জন্য পুরো ঘরটা ঝাড় না দিলেও খুব একটা অসুবিধা হয় না, শুধুমাত্র এই ঠাকুর ঘরটা ক্লিন করে নিয়েই পুজো দিয়ে দিলে হয়ে যায়। তো এই দেখো ঠাকুর ঘরটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তো যেহেতু ওই যে ড্রিল করা হয়েছে, তো অনেক ধুলো বালি ইটের গুঁড়ো, তো সেগুলো হচ্ছে একবারে তো যায় না, বারবার করে জল চেঞ্জ করে ওই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি। তবে এর মধ্যে হাজবেন্ডও বলেছিল যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে দেবে। আর ওর যেহেতু সময় কম থাকে, রোজই অফিস যেতে হচ্ছে, তো সেই জন্য সকালে আর স্নান না করলে তো ঠাকুর ঘরের কাজ করানো যায় না। তো সেই কারণে ও যেহেতু ওই যে স্নান করে অফিসের জন্য রেডি হয়, তো ওকে দিয়ে আর কি কাজগুলো করায়নি। আর এমনিতেও আমি সংসারের কোনো কাজই হাজবেন্ডকে দিয়ে করাই না, কারণ আমার ভীষণ খারাপ লাগে যে মেয়েদের কোনো কাজ ছেলেরা করছে। তো এটা আমি না মন থেকে মানতে পারি না। সেই জন্য হাজবেন্ড নিজে থেকেও করলে সেটা অন্য ব্যাপার, যে অনেকের মধ্যে আছে জানো তো, যে নিজে থেকেই করে সংসারের বিভিন্ন কাজ, মেয়েদের কাজ ছেলেদের কাজ এইসব বাছ বিচার না করে অনেক ছেলেরাই করে। তবে আমার হাজবেন্ডের মধ্যে জানো তো ওই ধরনের কাজের কোনো অভ্যাসও নেই। আর আমি মানে ওকে দিয়ে করাইও না কিছু। আর যখনই কিছু মানে ওকে ওই ধরনের কাজ করতে দেখি, তখন ভীষণ মানে ওকে দেখেই আমার খুব মায়া লাগে। তো সেই জন্য আর কি সংসারের কোনো কাজই ওকে দিয়ে করায় না, আর ও করে না। করার মধ্যে কোন কাজটা করে বলো তো, মাঝে মধ্যে অফিস থেকে ফিরে একটু জলের বোতলগুলো ভরে। আর বিছানাটা হচ্ছে দিনে ৩-৪ বার করে ও ঝাড় দেওয়া চায়। যদি বাড়িতে থাকে তাহলে হচ্ছে বিছানাটা ঝাড় দিয়ে সুন্দর করে রাখবে। আবার রাতে ধরো খাওয়া দাওয়া শেষে আমি রান্নাঘরে কাজ গোছাচ্ছি, তো তখন এসে বিছানাটা রেডি করে, এতটুকুই করে। আর এখন তো নিজের জামাগুলো আয়রন করে পরে, তবে একটা সময় ছিল ওর সমস্ত জামাকাপড় আমি একদম প্রপারলি আয়রন করে রেডি করে তারপরে দিতাম। তো এই কারণেই আর কি ঠাকুর ঘরটা এতদিন অপরিষ্কার হয়ে পড়েছিল। তো আজকে দেখো সকাল সকাল উঠে পরিষ্কার করে নিয়ে এই যে পুজোটা দিয়ে নিতে পারলাম, তো এখন ভীষণ ভালো লাগছে। তো তারপরে দেখো ঠাকুর ঘরে থাকতে থাকতেই এদিকে নমিতাদি চলে এসেছে কাজ করতে। তো ওই যে বললাম না, সারা সপ্তাহ 12:30 বা 1টা, এমনকি 1:30টার সময়ও কাজে আসে। তবে ছুটির দিন করে আমি যতবারই বলি যে দিদি আমার কাজ হয় না, তুমি এসো না, তো ছুটির দিনগুলো যে কোনো অজুহাতেই হচ্ছে আগে আগে চলে আসে। তো এই সমস্ত কথা জানো তো আমি এখানে বলতে চাই না, তবুও মানে না বলে পারছি না, তাই আর কি বলছি। তো ওদিকে তো আমার রান্নাবান্না কিছুই হয়নি। তো যেহেতু ঘর মুছবে আর রাতের অল্প কিছু বাসন আছে, তো সেগুলোই ধুয়ে দিয়ে যাবে। তো সেই জন্য বিছানাগুলো ঝেড়ে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর জানো তো আমি নিজেও কিন্তু কোনো চালাকি করি না বা চালাকি পছন্দ করি না। আবার এই যে যারা চালাকি করে, অতিরিক্ত চালাক মানুষ আমার একদমই পছন্দ নয়। তো আমি এরকমই যে আমি অনেস্টলি সবার সাথে মিশবো, তবে যদি কেউ আমার সাথে চালাকি করে আর সেটা যদি আমি একবার বুঝতে পারি, তাহলে হয়তো তার সঙ্গে আমি সারা জীবনের মতো কথা বলাই বন্ধ করে দেব।
আর জানো তো আমার সবথেকে বড় বোকামি হলো যে আমি এটাই সবসময় ভাবি যে আমি যেরকম সবার সাথে অনেস্টলি বিহেভ করি বা সবার সাথে অনেস্টলি মিশি, তো অপরজনও হয়তো আমার সাথে সেই অনেস্টলি বিহেভ করবে। তো এটা আমার সম্পূর্ণ ভুল ধারণা, আর এটা সম্ভবও নয় যে আমি সৎ থাকছি বলে বা আমি ভালো থাকছি বলে যে আমি অপরজনের কাছ থেকেও সেই সততা আশা করব, সেটা কিন্তু কখনোই হয় না। আর আমি ওই আশাটা করি বলেই বা ওই ধরনের ভাবনা চিন্তা করি বলেই লোকে জানো তো আমাকে বেশি করে ঠকিয়ে যায়। তো আমার বাবা সবসময় একটা কথা বলে যে কখনো কখনো ঠকে যাওয়া ভালো, তবে লোক ঠকানো কিন্তু এটা একেবারে ভালো নয়। সেটা করলে হয়তো সাময়িক আনন্দ হয় বা নিজেকে কিছুক্ষণের জন্য উইনার বলে মনে হয়, তবে অপরজনের সাথে যে আমি বিশ্বাসঘাতকতাটা করলাম সেটার ফল কিন্তু একদিন না একদিন ভোগ করতেই হয়। তো এই কথা ভেবেই আমি যেন তো সবসময় আর কি অনেস্ট থাকার চেষ্টা করি। তো যাই হোক, অনেক ভাট বকলাম, তো চলো এবার রান্নাবান্না শুরু করি। তো দেখো ফার্স্টেই রান্নাঘরে এসে এই যে চালটা নিয়ে নিয়েছি। তো চালটা ২-৩ বার করে ভালো করে ধোয়ার পরেই তবেই হচ্ছে পরিষ্কার জল আসে। তো এই দেখো ফার্স্টে ধোয়া দিলাম, তারপরে এরকম করে ২-৩ বার ধুয়ে তারপর যখন একদম পরিষ্কার জল আসে তারপরে বুঝতে পারি যে আমার চালটা ধোয়া হয়েছে। আর চালটা ভালো করে ধোয়া না হলে ভাত থেকে কেমন যেন একটা বাজে গন্ধ আসে। তো চালটা ধোয়া হয়ে গেল, এদিকে ডালটাও সেই একই রকমভাবে ধুয়ে নিলাম। আর আজকে আগামীকাল যেহেতু দুদিনই ছুটি, তো সেই জন্য আগে থেকে আজকে আর আগামীকালের মেনু আমি আর হাসব্যান্ড দুজনে মিলেই ডিসাইড করে রেখেছি। তো সেইভাবেই তো ভাবনা চিন্তা করা আছে, তবে বাজারে গিয়ে দেখা যাক যে সেইগুলো পাওয়া যায় কি না। তো তারপরে দেখো ডালের জন্য একটু টমেটো কেটে নিচ্ছি, আর আজকে ডালের সাথে করব একটু উচ্ছে আলু ভাজা। তো ওই যে উচ্ছেটা তো আনা হয়েছিল গত রোববারে, তো এর মধ্যে কিন্তু উচ্ছেটা খাওয়া হয়নি। তাই ভাবলাম যে যদি নষ্ট হয়ে যায় তো সেই জন্য আজকে হচ্ছে উচ্ছেটা ভেজে নেব। আর যদি শুধু উচ্ছে ভাজা করি তাহলে উচ্ছেগুলো এতদিনে শেষ হয়ে যেত। তবে যেহেতু এর সাথে একটু আলু মিক্সড করে দিই, তো সেই জন্য এতগুলো উচ্ছে খেয়ে শেষ করা যাচ্ছে না। তো সেই জন্য আজকে একটু বেশি করেই উচ্ছে আলু ভাজা করব, কারণ হাজবেন্ড থাকবে বাড়িতে। এবার অন্যান্য দিনের থেকে ভাত ডাল তারপরে এই সবজি সব কিছু একটুখানি বেশি করে করতে হবে, কারণ আজকে ও একবার বেশি খাবে বাড়িতে। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল অন্তরা পাল দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে তুমি চিকেনটাকে ভিনিগার আর অল্প জল দিয়ে মিনিট ২০ ভিজিয়ে রেখো, তারপরে ওই জলটা ফেলে দিও, মনে হয় ওই গন্ধটা আর লাগবে না। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা টিপস শেয়ার করার জন্য, আর আমি পরের দিন অবশ্যই ট্রাই করব এটা। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পূজা। তো পূজা লিখেছে যে শিপ্তি, আমি কৃত্তিকার মা, এই আইডি থেকে দেখছি তুমি চিকেনে পাতিলেবু দিয়ে মাখিয়ে রেখো, গন্ধ লাগবে না, শাড়িগুলো সুন্দর, আমার নতুন আইডি, ভালোবাসা রইল, রেসিপিগুলো দারুণ, অনেক বড় কমেন্ট করছি। না গো, একদমই না। খুব ভালো লাগলো যে তুমি এত বড় করে কমেন্ট লিখেছো। আর তুমি যদি নাও বলতে যে তুমি কৃত্তিকার মা, তাও আমি বুঝে নিতাম যে এত সুন্দর করে কথা শুধুমাত্র একজনই বলতে পারে আমার সাথে, সেটা হলো কি আমার বান্ধবী। তো অনেক ধন্যবাদ পূজা তোমাকে এত সুন্দর একটা টিপস শেয়ার করার জন্য। তো তারপরে দেখো ওদিকে উচ্ছে আর আলুটা কাটা হয়ে গেছে, আর উচ্ছের মধ্যে কিছুটা পেঁয়াজ দেব। তো সেই জন্য হচ্ছে এখানে কিছু পেঁয়াজও কেটে নিলাম। আর জানো তো বিয়ের আগে কখনো উচ্ছেতে কিন্তু আমরা পেঁয়াজ খাইনি, বা আমার মা কখনো উচ্ছেতে পেঁয়াজ দিয়ে রান্নাও করে না। তবে উচ্ছেটা যেহেতু তেতো হয়, তো এই বাড়িতে আসার পরে দেখি উচ্ছেটা চটকে তার রস বের করে তারপর পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করা হয়। তো আমার কথা হলো উচ্ছেটা তো তিতো সবজি, সেটাকে তো তিতো লাগবেই, আর সেটা জেনেই তো উচ্ছেটা তো আমরা কিনে ওটাকে বাড়িতে এনেছি। তো এইভাবে করে তো উচ্ছেটাকে আর আমি মিষ্টি বানাতে পারবো না। তো সেই জন্য দেখো একটুখানি পেঁয়াজও দিয়ে দিলাম, মানে যে যেরকমভাবে খেয়ে অভ্যস্ত, তো হাজব্যান্ড এইভাবেই খেয়ে অভ্যস্ত, তো ওকে ওইভাবেই আর কি ভাজাটা করে দিলাম। তো আমার গত ভিডিওতে বন্দিতা দিদিভাই বলেছিল যে আলুটাকে কেটে একটু নুন জলে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে আলুগুলো জড়িয়ে যাবে না। তো আজকে উচ্ছে আলু দুটোকেই হচ্ছে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো একটু তেল কম দিয়েছি, তার জন্য একটু কড়াইতে লেগে গেছে। আর কড়াইতে লেগে যাওয়ার কারণ হলো নতুন কড়াই, সেটাও একটা কারণ হতে পারে। তবে দেখো আলুটা কিন্তু একদম ধরা ধরা রয়েছে, একটুও ভাঙেনি। অন্যদিন আলু ভাজতে গেলে আলুগুলোকে আমি যেভাবে কাটি একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তবে আজকে কিন্তু ওই নুন জলে ভিজিয়ে রাখার কারণেই হয়তো আলুগুলো একদম গোটা গোটা ছিল। তো তারপরে দেখো উচ্ছে আলুটা তো ভাজা হয়ে গেল, আর হচ্ছে এখানে ডালটাকেও ফোড়ন দিয়ে নিলাম। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ঝুমা দিদিভাই। তো ঝুমা দিদিভাই লিখেছে যে আমি যে কড়াইগুলো ইউজ করি সেগুলো কি ইন্ডাকশানে ইউজ করা যায়? হ্যাঁ গো দিদিভাই, ইন্ডাকশানে ইউজ করা যায়, মানে স্টিলের যে কড়াইগুলো এগুলো সব ইন্ডাকশান বেস, তো সেই জন্য ইন্ডাকশানে এগুলো ইউজ করা যায়।
আর তুমি যদি কিনতে চাও তাহলে অবশ্যই একটু ওই লেখাগুলো যা লেখা থাকে ওগুলো একটু পড়ে দেখে নেবে। আর যদি ইন্ডাকশান বেস লেখা থাকে তবেই কিনবে। আর আমিও তো জানো তো সবসময় সব কিছু তো আগে থেকে জানি না। তবে কোনো একটা জিনিস কেনার আগে আমি ইউটিউবে সার্চ করে দেখি যে কোন প্রোডাক্টটা বেস্ট বা কোন ব্র্যান্ডের প্রোডাক্টটা বেস্ট। তো সেই সমস্ত দেখে তারপরে যাচাই বাছাই করে আর কি কিনি। তো তোমরাও আগে হচ্ছে কোনো কিছু কেনার আগে ইউটিউবে যে সমস্ত ভিডিও থাকে তো সেগুলো দেখে কিনতে পারো। তো তারপরে দেখো ওদিকে তো ডাল হয়ে গেছে, উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। তো হাজব্যান্ড এখনও বাজার থেকে আসেনি, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু চাটনি করি, কারণ গত সপ্তাহের বেশ কিছু টমেটো রয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম আজকে একটু বেশি করে চাটনি করে রাখি, যাতে আজকে কালকে হয়ে যায়। তো ওখানে একটু টমেটো কেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি একটু আমসত্ত্ব, আর নিয়েছি একটু কিশমিশ। তো ওই যে বলছিলাম না কাজুটা শেষ হয়ে গেছে, তো কাজুটা এখনও জানো তো আনা হয়নি, মানে সেই হাজব্যান্ডকে আনতে বলবো সেটা মনে থাকে না, তো সেই জন্য কাজুটা আনা হয়নি। তো তারপরে এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেখো হাজব্যান্ডও বাজার থেকে চলে এসছে। তো আজকে বাজার থেকে এনেছিল ইলিশ মাছ, আর এনেছে ট্যাংরা মাছ। তো হাজব্যান্ড বাড়ি থেকে বলেই গেছিলো যে ওই রুই কাতলা মাছ খেতে খেতে মুখটা একদম নষ্ট হয়ে গেছে, তো যদি বাজারে ইলিশ মাছ পায় তাহলে একটুখানি নিয়ে আসবো। তো একটা ছোট থেকেই এনেছে, তো আগে পরে হাজব্যান্ড যখন মাছ আনে তো অনেক বড় বড় মাছ আনে আর কি। একটা মাছ প্রায় 1 কিলো 200-250 হয়ে যায়, এত বড় ইলিশ মাছ নিয়ে আসে। তো আজকের মাছটা একটু ছোটই ছিল। তো এটা একদিনেই শেষ হয়ে যাবে, আর যেহেতু ইলিশ মাছ একটু ভাজা খাওয়া হয় আবার একটু ভাপা খাওয়া হয়, তো একটু বেশিই লাগে মাছটা। আর চাইলেও যেন তো সবসময় ইলিশ মাছটা খাওয়া হয় না, কারণ সবারই কম বেশি একটু অ্যালার্জি রয়েছে, সেই কারণেই। আর দেখোই তো চিংড়ি মাছ তো আমাদের বাড়িতে আনাই হয় না, কারণ ওটা ভাজার সময় থেকেই আমার ছেলের অ্যালার্জি শুরু হয়ে যায়। তো সেই জন্য খেতে ইচ্ছে হলেও না এই চিংড়ি মাছটা খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়। তাও স্কুলে বেরিয়ে যাওয়ার পরে তারপরেই আর কি রান্নাবান্না করি। আর এদিকে কিন্তু ছেলেকেও গতকালকে চিকেন ছিল ওটা দিয়ে খাইয়ে ওকে পড়াতে এসছে, তো ও পড়তে বসে গেছে। মানে ওর যেহেতু আজকে পড়াতে আসা ছিল, তো সেই জন্য আগে বাড়িতে ছিল যে চিকেনটা ওটা দিয়েই ওকে আগে খাইয়ে দিয়েছি। তারপরে এই যে আমি আর হাজব্যান্ড এখন খাবো। তো এই যে ওর টিউটরের জন্য একটু চাও বসিয়ে দিলাম, তো ওদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি। তো টিউটরকে চাটা ধরে দিয়ে এসে তারপরে আমি আর হাজব্যান্ড খেতে বসবো। তো এখন হচ্ছে এখনকার মতোই 3টে মাছই ভাজা করে নিলাম, আর বাকিটা রয়েছে তো ওগুলো ভাবছি একটু সর্ষে ইলিশ করব। তো সর্ষে ইলিশের মাছটা তো ভাজি না, তো সেই জন্য ওগুলোকে কাঁচায় রেখেছি। তো দেখো এই যে হচ্ছে ইলিশ মাছগুলো ভাজা করে নিয়েছি, আর যে তেলটা দিয়ে ভেজেছিলাম সেই তেলটাও হচ্ছে এর মধ্যে নিয়ে নিলাম। আর জানো তো এখন তো ইলিশ মাছের তেল ছাড়ে না বললেই চলে। তবে আগেও যখন আমাদের বাড়িতে ইলিশ মাছ আনা হতো, বাবা ইলিশ মাছ আনতো, তখন আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম বাড়িতে, তো মা কী করতো মাছ ভাজার সময় সর্ষের তেলটাই একটু বেশি করে দিয়ে দিত, আর তার মধ্যে ইলিশ মাছ ভাজতো। তো ইলিশ মাছ ভাজার শেষে সেই সর্ষের তেলটাই আর কি পুরোটাই বাটিতে তুলে রাখতো, তো আমরা সেই তেলটা দিয়েই আর এই ইলিশ মাছ ভাজা দিয়েই ভাত খেয়ে নিতাম। তো অনেক লোক হলে এটাই হয় যে ইলিশ মাছের যতটুকু তেল ছাড়ে ততটুকু তেল দিয়ে কিন্তু সবার হয় না। তো এখন তো আর ইলিশ মাছের সেই তেল ছাড়া ইলিশ মাছ পাওয়াও যায় না। তো আমিও এটাই করি যে ইলিশ মাছ ভাজার সময় একটু বেশি করেই তেল দিই, আর ওই তেলটাকেই তুলে রাখি, ওটা দিয়েই হচ্ছে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিই। তো এদিকে আমার হাজব্যান্ডের ভাত নিয়ে নিয়েছি, আর ওই যে সামনের রুমে কিন্তু ছেলেকে পড়াচ্ছে। আর এই ছুটির দিনগুলোতে যেহেতু বাজারটা দেরি করে আসে, সেই জন্য খাওয়া দাওয়া করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে দেরি হলেও সেরকম কোনো তাড়া নেই, কারণ নমিতা দি আগেই এসে যা বাসন ধোয়ার ধুয়ে দিয়ে গেছে, আর এই রান্নাবান্নার সমস্ত বাসন কিন্তু আমাকেই ধুয়ে নিতে হবে। তো এদিকে দেখো বাকি মাছগুলোও ভাজা করে নিচ্ছি, কারণ হাজব্যান্ড মাছ ভাজাটা খেয়ে বললো ওটা বেশ খেতে ভালো ছিল, তাই বললো ভাজাই করে রাখতে। তো সেই জন্য আর কি ওই মাছগুলো ভাজা করে কড়াইতেই রেখে দেবো, তারপরে দুপুরে খাওয়ার সময় বা রাতে খাওয়ার সময় কড়াইতেই গরম করে নেওয়া যাবে। তো তারপরে দেখো ট্যাংরা মাছগুলোও ধুয়ে নিয়েছি, আর যে ইলিশ মাছের লেজ মাথা বা আরও 2-1টা পিস ছিল, তো সেগুলোকে হচ্ছে এখন ফ্রিজে রেখে দিলাম। তো আজকে রান্নাবান্নার তো সেরকম কোনো ঝামেলা নেই, ওই সকালের দিকে যা করেছি। আর এখন ওই যে ভেবেছিলাম মাছের ঝোলটা করব, তো হাজব্যান্ড না করলো, তার জন্য ওইদিকে মাছের ঝোলটাও আমার করতে হলো না। তারপরে দেখো রান্নার শেষে এই যে এই বাসনগুলো বেরিয়েছে, তো এগুলোকে এখন একে একে মেজে নেব। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই, তো লিখেছে যে আজ প্রথম দেখছি দিদিভাই তোমার ভিডিও, খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। আর দিদিভাই আরও লিখেছে যে তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে, শাড়ির কালারটা দারুণ।
থ্যাংক ইউ দিদিভাই। আর শাড়িটা জানো তো আমার নিজের কেনা নয়, শাড়িটা আমি গিফটে পেয়েছিলাম আর ওটা আমার দিদি আমাকে কিনে দিয়েছিল। তো তারপরে দেখো এখানে যে কটা বাসন ছিল সব একে একে সুন্দর করে ধুয়ে নিলাম। আর জানো তো, যেদিন নিজে হাতে করে বাসন মাজি সেদিন এতটাই স্যাটিসফাইড লাগে, সেটা বলে বোঝানোর না। আমার তো ভীষণ ভালো লাগে আর বারবার ঘুরে ঘুরে শুধু বাসনগুলোকে দেখতে থাকি আর মনে মনে ভাবি যে এই বাসনগুলো আমি মেজেছি। তবে 1-2 দিন ভালো লাগে সমস্ত বাসন নিজে হাতে মাজতে, তবে প্রত্যেক দিন হলে সেটা আর ভালো লাগে না। বিশেষ করে রাতের বেলা, তো রাতের বেলা আর মনে হয় না যে খাওয়া দাওয়া করে এই এতগুলো বাসন মেজে তারপরে ঘুমোতে যায়। তো সেই জন্য মাঝে মধ্যে যেদিন নিজে হাতে ধুতে হয় সেদিন বেশ ভালোই লাগে আর বাসনগুলো খুব যত্ন সহকারে ধুয়ে নিই। তো তারপরে দেখো রান্নাবান্না তো কমপ্লিট, এখন রান্নাঘরটাকেও ক্লিন করে নেব। তবে আজকে জানো তো আজকের ভিডিওটা একটু বড় হবে অন্যান্য দিনের তুলনায়। তো তোমাদের যদি ভালো লাগে তাহলেও জানিও, আর যদি বোর হও তো সেটাও জানিও, তাহলে আর একটু ছোট ভিডিও বানানোর চেষ্টা করব। তো কি বলো তো, সারাদিনের এত কাজকর্ম কষ্ট করে শ্যুট করি, তো সেটা আমি যতদূর সম্ভব খুব শর্ট করেই আর কি তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে গিয়েও ভিডিওটা বড় হয়ে যায়। তো তারপরে দেখো এই যে বাজার এনেছিল, তো বাজারগুলো সেই সকাল থেকে সেইভাবেই রাখা ছিল। তো এখন হচ্ছে এগুলোকে বের করে নিচ্ছি। তো গত সপ্তাহে যা বাজার এনেছিল সেগুলোও যেন তো এখনও খেয়ে শেষ করতে পারিনি। তো সেই জন্য এই সপ্তাহে খুব বেশি বাজার আনতে না বলেছি। তো এই যে অল্প কিছুই আর কি বাজার নিয়ে এসছে। তো এখানে পটল, কাঁচা আম, মিষ্টি আলু, লাল শাক, তারপর ঝিঙা, আরও কি ছিল যেন, ও বিনস, গাজর, তো এগুলো হচ্ছে নিয়ে এসছে। তো সেগুলোকে এই দেখো গুছিয়ে রেখে দিলাম। তো তারপরে দেখো রান্নাঘরের সমস্ত কাজ শেষ, এদিকে বাজারটাও গুছিয়ে নিয়েছি। আর স্নান পুজো তো সকালে হয়ে গেছে। আর এখন ওই যে দুপুরের লাঞ্চের টাইম হলে দুপুরের খাওয়া দাওয়াটা করতে হবে। তো এই যে গতকালকেই শাড়িগুলো যে একটুখানি ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে আজকে গুছিয়ে তুলে রাখবো। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল দেবযানী সাহা দিদি ভাই, তো লিখেছে যে দিদি আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, তোমার ভিডিও আমার বেশ লাগে, বেশি ভালো লাগে কারণ তোমার বাড়ি চাকদাতে, আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি অনেকটা দূর, ইচ্ছে হলেও যেতে পারি না, তাই বাবার বাড়ির কাছের কেউ আছে শুনলে ভালো লাগে। যাই হোক, তোমার ব্লাউজটা কি রেডিমেড নাকি বানানো? বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ দিদি ভাই। আর আমার চ্যানেলে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। তো কি বলো তো, আমারও যেন তো ভীষণ ভালো লাগে যখন পরিচিত জায়গার কেউ কারোর মানে কথা জানতে পারি বা কারোর সাথে দেখা হয়ে যায়, তখন ভীষণ ভালো লাগে। আমারও যেন তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি থেকে অনেকটাই দূর। তো আমি ওই 6 মাসে 9 মাসে একবার যাই বাপের বাড়ি। তারপরে তো এখন আবার ছেলের স্কুল আছে, তো সেই কারণে আরও যাওয়া হয় না। আর তুমি আমার যে ব্লাউজটার কথা জানতে চেয়েছো, ওটা রেডিমেড নয়, ওটা তৈরি করা। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদি ভাই, তো লিখেছে অসাধারণ হয়েছে রান্না, সন্ধ্যার টিফিন খুব ভালো লাগলো বোন, অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ দিদি, ভালোবাসা নিও আমার। তো এদিকে জামা কাপড়গুলো তো ভাঁজ করে নিয়েছি আর এগুলোকে হচ্ছে আলমারিতে গুছিয়ে রাখতে হবে। তো তারপরে এদিকে ছেলেকে পড়িয়েও চলে গেছে। তো ওর যেহেতু আজকে 11:30 থেকে পড়ানো থাকে, তো পড়া ছুটি হয় 1টার সময়, আর এখন ঘড়িতে ওই 1টা মতো বাজছে। আর এখন চলে এলাম আবারও এই ঘরটা গুছিয়ে দিতে। তো সকালে পড়াতে আসবে বলে একবার গুছিয়ে দিয়ে যাই, আবার কিন্তু পড়া হয়ে গেলে আবার ওইটাকে আমাকে গুছিয়ে রাখতে হয়। তো তারপরে হচ্ছে আমার তো স্নান দান হয়ে গেছে, তো হাজব্যান্ড ছেলে ওরা সবাই একে একে স্নান করলেই দুপুরের খাওয়া দাওয়াটা শুরু করব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিয়াঙ্কা হোম টাউন ব্লগ থেকে, তো লিখেছে পুরোটা ওয়াচ করে গেলাম, পাশে থেকো দিদি ভাই। থ্যাংক ইউ রিয়াঙ্কা। আর কি বলো তো, এই যে তোমরা সবাই কমেন্ট করো, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই ঠিক আছে, তবে এই যে দেখো তো সংসারে এত কাজকর্ম করে আর সময় করে তোমাদের ভিডিওগুলো আমার আর দেখা হয় না। তবে আমি যদি সময় পাই তাহলে অবশ্যই তোমার চ্যানেল থেকে ঘুরে আসবো। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুস্মিতা দি ভাই, তো লিখেছে অনেক সুন্দর ভিডিও। থ্যাংক ইউ দিদি ভাই। আরও কমেন্ট করেছিল পৌলমী পারিয়া দিদি ভাই, তো লিখেছে তোমার হোম ট্যুরটা দাও না গো। তো কি বলো তো দিদি ভাই, থাকি লোকের বাড়িতে তো আর কি হোম ট্যুর দেবো বলো। তবে তোমরা অনেকে বলেছো আমি চেষ্টা করব হোম ট্যুর দেওয়ার, ইচ্ছে ছিল উপর নিচে সবটা মিলিয়ে আর কি হোম ট্যুর দেব। তবে সেটা তো সম্ভব হবে না, তো উপরের হোম ট্যুরই তোমাদের সাথে শেয়ার করব।
তো তারপরে দেখো অল্প কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে এখন মেশিনে লোড করে দিলাম। তো খুবই অল্প, মানে ওই আমাদের বাসি জামা কাপড় যেগুলো হয় সেগুলো। তো 15 মিনিটের জন্য দিয়েছি, তো ওটা কাঁচা হয়ে গেলে ওগুলোকে আবার ছাদে মেলতে যাব। আর এখন হাজব্যান্ড ছেলে ওরা দুজনেই গেছে স্নানে। তো এই সুযোগে ঘরটাকে আমি আবারও একবার গুছিয়ে নিচ্ছি। যদিও সকালবেলা একবার গোছানো হয়েছে, তো এখন ওরা যেহেতু শুয়েছিল, তো এখন হচ্ছে বিছানাটা ছেড়ে দিল, তাই আর কি এই ঘরটাকে আবারও একবার ঝাড় দিয়ে নিলাম। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার, তো থ্যাংক ইউ সামিয়া। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে সন্ধ্যাবেলাতে। তো সন্ধ্যাবেলা একটু টিফিন তৈরি করব। তো ছেলে অনেক দিন থেকেই বলছিল যে মা আমাকে একটু ইডলি করে দাও। তো কি বলো তো, ইডলি তো আমি কখনো তৈরি করিনি, আর প্রপারলি কিভাবে তৈরি করতে হয় সেটাও জানি না। তো ওখানে আমি একটু সুজি, তার সঙ্গে সামান্য একটু নুন দিয়ে আর গরম জল দিয়ে গুলে নিয়েছি। আর এখন দেখো ইডলিটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি এগারোর এগ বয়লার। তো এটার মধ্যে যে এগ পোচারটা রয়েছে না, এর মধ্যে খুব ভালোভাবেই কিন্তু ওটা স্টিম করা হয়ে যাবে, যেহেতু ওই ইডলিটা স্টিমে হবে। তো সেই জন্য এটাতেই দেখলাম যে খুব ভালোভাবে হবে। তো এই পোস্ট ট্রেটার মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছি, আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকেও দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা ফিল করে দিয়েই তারপরে হচ্ছে স্টিমে বসিয়ে দেব। আর এই প্রোডাক্টের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো দেখো এখানে তো ডিম সেদ্ধ হয়, তাছাড়া ডিমের পোচও তৈরি করা যায়, তাছাড়া বিভিন্ন খাবার কিন্তু খুব সুন্দরভাবে স্টিম করে নেওয়া যায়। তো এদিকে সন্ধ্যাবেলা ছেলেকে পড়াচ্ছিলাম, আর এই ফাঁকে সেটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো দেখো খুব ভালোভাবে এটা রেডি হয়ে গেছে। তো এটাকে এখন ডিমোল্ড করে নেব। তারপরে এটাকে আমি কিসের সাথে সার্ভ করব বলো তো, নলেন গুড়ের সাথে। তো এটা জানো তো অনেকটা ওই চিতই পিঠের মতো লাগে খেতে। আর আমার ছেলের যাই দাও না কেন, তার সঙ্গে যদি একটু মিষ্টি থাকে, তো সেটা ওর সব থেকে বেশি ভালো লাগে। তো সেই কারণে এটাকে হচ্ছে গুড়ের সাথেই সার্ভ করব। তো এটা দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।